মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারে আজকে আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম মূলত কি? আমরা জানি এই পর্যন্ত পৃথিবীতে যতগুলো মৌলিক পদার্থ বা যতগুলো হচ্ছে এলিমেন্ট আবিষ্কৃত হয়েছে সবগুলো মৌলসমূহকে মূলত তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী 1, 2, 3 ক্রমান্বয়ে এভাবে সাজানো হয়। এখন মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী যদি পর্যায় সারণীতে লিপিবদ্ধ করা হয় তাহলে দেখা যায় একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর বা একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পর মৌলসমূহের অবস্থান একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। যেমন আমি যদি বলি যে হাইড্রোজেনের অবস্থান হচ্ছে 1 নম্বর গ্রুপে। তো সিমিলারলি এদিকে যেহেতু ইন টোটাল মোট 18টি গ্রুপ রয়েছে, তাহলে 18 নম্বর আর্গনের অবস্থান হচ্ছে কত? 18 নম্বর গ্রুপে বা 0 গ্রুপে। তো সিমিলারলি ঠিক 18 নম্বর গ্রুপের পরে যে মৌলটির পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, যেমন পটাশিয়াম, সেটি কি হবে? আবার রিপিট 1 নম্বর গ্রুপ থেকে শুরু হবে। সেজন্য দেখা যায় যে একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা 18, 18 এর পর মৌলসমূহের অবস্থান একই হয়। তাহলে মৌলসমূহের মানে কি একই গ্রুপের অবস্থান করার মেইন কারণটা হচ্ছে যে সকল মৌলসমূহের অবস্থান একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয় সে সকল গ্রুপ সমূহের বা সে সকল গ্রুপের মৌলসমূহের তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই ধরনের লক্ষ্য করা যায়। সেজন্য বলা হচ্ছে মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো হয় সেক্ষেত্রে দেখা যায় একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার পর মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মের কি ঘটে? পুনরাবৃত্তি ঘটে এবং মৌলসমূহ হচ্ছে একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। মৌলসমূহের এই ধর্মকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। মানে একটি নির্দিষ্ট সংখ্যার পর হচ্ছে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি এভাবে বলা যায় মৌলসমূহকে, আমার বানানটা একটু মিস্টেক হয়েছে এখানে, মৌল, এখানে মৌল হবে না, এখানে হবে মৌল। মৌলসমূহকে যদি তাদের পারমাণবিক সংখ্যা, এখানে প্রিন্টিং মিস্টেক বা টাইপিং মিস্টেক, পারমাণবিক সংখ্যা অনুসারে যদি সারণীতে সাজানো হয় বা সাজালে দেখা যায় যে তাদের একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর, তাদের একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর হচ্ছে কি মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি ঘটে এবং মৌলসমূহ একই গ্রুপের মধ্যে কি হয়? অন্তর্ভুক্ত হয়। মৌলসমূহের পর্যায়ক্রমিক ভৌত এবং রাসায়নিক ধর্মের এই পরিবর্তনকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এখন মৌলসমূহের এই পর্যায়বৃত্ত ধর্মসমূহ আসলে কি কি? অনেকগুলো রয়েছে, বাট তাদের মধ্যে প্রাইম বা মুখ্য যে সমস্ত ধর্মসমূহ বা যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো হচ্ছে আমি একটু পরে আলোচনা করতেছি। সেগুলো হচ্ছে কি? মূলত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তাদের তড়িৎ নাটকতা, তাদের হচ্ছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তাদের আকার এবং আকৃতি, এভাবে হচ্ছে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে পরিবর্তন হয় এইগুলো হচ্ছে মূলত পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখানে দেখো যে আমাদের পর্যায় সারণীর মধ্যে ইন টোটাল 18টি গ্রুপ। এখানে 1 নম্বর গ্রুপ থেকে শুরু করে, এটা হচ্ছে 1 নম্বর গ্রুপ, মানে 1 নম্বর গ্রুপ থেকে শুরু করে এখানে কত? 18 নম্বর পর্যন্ত, 18 নম্বর পর্যন্ত। তাহলে আমি বললাম যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 সেটি কি হবে? আবার এই যে যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19 সেটি কি হবে? আবার হচ্ছে 1 নম্বর গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই যে 1 নম্বর গ্রুপের মধ্যে কি করা যায়? যে লক্ষ্য করা যায়। তাহলে বলা হচ্ছে একটি নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা অন্তর দেখা যায় মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই হয় এবং দেখা যাচ্ছে মৌলসমূহ একই গ্রুপের মধ্যে অন্তর্ভুক্ত হয়। তাহলে মৌলসমূহের এই ধর্মকে বলা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এরপর মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহ কি কি? আমি একটু আগে যেগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে আয়নীকরণ শক্তি, মানে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে তাদের আয়নীকরণ শক্তির কি রকম পরিবর্তন হয়। এরপর হচ্ছে ইলেকট্রন শক্তি, তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তড়িৎ নাটকতা এবং মৌলসমূহের আকার। এই 5টি এই টপিকসের মধ্যে পরীক্ষার জন্য, বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই 4টা বিষয়। এই 4টা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়।
তাহলে তাদের আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপর মৌলসমূহের তড়িৎ নাট্যকতা এবং মৌলসমূহের আকার কি রকম পরিবর্তন হয় ওগুলো আমরা দেখব। এখন প্রথমে হচ্ছে আমরা আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করব। আয়নীকরণ শক্তি কি? এখানে বলা হচ্ছে গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন গ্যাসীয় অবস্থা বলতে কি বোঝায়? যে ধরে নিলাম আমি যদি সোডিয়ামের কথা বলি, সোডিয়াম আমরা জানি সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, সোডিয়ামের তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে কয়টি? মোট 11টি। তাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপর দ্বিতীয় শক্তি স্তরে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8টি। আর অবশিষ্ট রয়েছে কয়টি? আরেকটি ইলেকট্রন, এই যে একটি ইলেকট্রন। গ্যাসীয় অবস্থা বলতে কি বোঝায়? নরমাল অবস্থায় কিন্তু এই সোডিয়ামের একটি পরমাণু থেকে ইলেকট্রনটা মানে কি সর্বোচ্চ কক্ষপথ থেকে সহজে অপসারিত হয় না। তাহলে এই সোডিয়ামকে যখন কোনো একটি বাহ্যিক শক্তি প্রয়োগ করা হয়, তাহলে এই শক্তি প্রয়োগ করার ফলে প্রথমে হচ্ছে কি এই সোডিয়ামের যে মানে যে মৌলটি, এই সোডিয়ামের মৌলটি কি হবে? পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করবে। পর্যাপ্ত পরিমাণ শক্তি অর্জন করার পর তখন হচ্ছে বিভিন্ন শক্তি স্তরে যে ইলেকট্রন সমূহ এগুলো কি হবে? এক্সাইটেড হয়। এক্সাইটেড হয়ে তখন এই শক্তি স্তর থেকে বের হতে চায়। এই অবস্থাকে মূলত গ্যাসীয় অবস্থায় বলা হয়। তাহলে এখান থেকে পর্যাপ্ত পরিমাণ শক্তি প্রয়োগ করার ফলে এই ইলেকট্রনটি অপসারিত যখন হবে, মানে এই ইলেকট্রনটি অপসারণ করার জন্য সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্যতা স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করার জন্য এবং এই সোডিয়ামকে এক মোল ধনাত্মক সোডিয়াম আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। যেমন আমরা জানি একদম ছোটবেলা থেকে শিখে আসতেছি এরকম যে সোডিয়াম, এই সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। সিমিলারলি আমি যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়াম যদি দুটি ইলেকট্রন ত্যাগ করে তখন ও কিসে পরিণত হয়? ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। তাহলে যে কোনো একটি মোলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের মধ্যভাগে গ্যাসীয় অবস্থায় সর্বশেষ শক্তি স্তর বা যোজ্যতা স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আধানে বা একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে, যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে এই হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এখন এই আয়নীকরণ শক্তি পর্যায় ভিত্তিক এবং হচ্ছে গ্রুপ ভিত্তিক কি রকম পরিবর্তন হয় এগুলো আমাদের দেখতে হবে। তো প্রথমে দেখবো হচ্ছে আয়নীকরণ শক্তির প্রকারভেদ। আয়নীকরণ শক্তি বিভিন্ন প্রকার হতে পারে। প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি ইত্যাদি। এখন প্রথম আয়নীকরণ শক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোনো একটি মোলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরের একটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। যেমন আমি যদি ম্যাগনেসিয়ামের কথা বলি, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে বা তৃতীয় শক্তি স্তরে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি দুটি ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে সর্বশেষ যোজ্যতা স্তর থেকে এই ইলেকট্রনকে অপসারণ করার জন্য ধরলাম ম্যাগনেসিয়াম প্রথমে ও একটি ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? ম্যাগনেসিয়াম প্লাসে পরিণত হবে। তাহলে প্রথম একটি ইলেকট্রন অপসারণ করার জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এরপর এই ম্যাগনেসিয়ামের আরো কি সর্বশেষ শক্তি স্তরে আরেকটি ইলেকট্রন অবশিষ্ট রয়েছে এখানে। এই অবশিষ্ট ইলেকট্রনটি বা দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হচ্ছে এটাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং এটাকে বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। সেজন্য এখানে আমরা প্রথম আয়নীকরণ শক্তির সংজ্ঞা কিভাবে লিখছি? গ্যাসীয় অবস্থায় কোনো একটি মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তর হতে সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটি হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। এবং এই প্রথম আয়নীকরণ শক্তিকে আমরা আই মানে হচ্ছে আয়নীকরণ, আয়নাইজেশন বলা হয়, আয়নাইজেশন এনার্জি IE1 দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট ওয়ান, দ্বিতীয় আয়নীকরণ শক্তি।
দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে গ্যাসীয় অবস্থায় কোনো একটি মোলের পরমাণু সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণের পর, এই যে এই প্রথম ইলেকট্রনটি, এই একটি ইলেকট্রন অপসারণের পর দ্বিতীয় আরেকটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তিকে IE2 দ্বারা কি হয় প্রকাশ করা হয়। তাহলে IE1 মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1, আর এখানে IE2 মানে হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2। তাহলে প্রথম আয়নীকরণ শক্তি হচ্ছে প্রথম সর্বোচ্চ শক্তি স্তর থেকে যে কোনো একটি মোলের পরমাণুর যে গ্যাসীয় অবস্থায় সর্বশেষ যোগ্যতা স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। আর দ্বিতীয় আয়নীকরণ শক্তি হচ্ছে প্রথম ইলেকট্রনটি অপসারণের পর দ্বিতীয় আরেকটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে দ্বিতীয় আয়নীকরণ শক্তি। সিমিলারলি যদি বলা হয় তৃতীয় আয়নীকরণ শক্তি কি, দ্বিতীয় ইলেকট্রনটি মানে কোনো একটি মোলের পরমাণুর গ্যাসীয় অবস্থায় সর্বোচ্চ শক্তি স্তর থেকে দ্বিতীয় ইলেকট্রনটি অপসারণের পর তৃতীয় অপর আরেকটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হবে আয়োনাইজেশন এনার্জি 3 বা তৃতীয় আয়নীকরণ শক্তি। নেক্সট আমরা একটা প্রশ্ন দেখো যে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হয় কেন। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এটা আলোচনা করার আগে। আমরা মলের ইলেকট্রন বিন্যাস দেখেছি, তাই না? আমরা জানি কোন একটি মলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস, কোন একটি মলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল হয় যদি বিভিন্ন অরবিটালের মধ্যে সর্বোচ্চ শক্তি স্তরে যে অরবিটালটি, সেই অরবিটালটি কি হবে, অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় থাকে। যেমন আমরা জানি এস অরবিটালের মধ্যে ইলেকট্রন কয়টি থাকতে পারে, 2টি, আর 2 এর অর্ধেক কত, 1। সিমিলারলি পি অরবিটালের মধ্যে আমরা জানি ইলেকট্রন থাকতে পারে ইন টোটাল 6টি, 6 এর অর্ধেক কত, 3। আর ডি এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে কয়টি, 10টি, 10 এর অর্ধেক কত হবে, 5। সিমিলারলি যদি এফ এর কথা বলি, এফ অরবিটালের মধ্যে টোটাল ইলেকট্রন থাকতে পারে 14টি, আর 14 এর অর্ধেক হচ্ছে কত, এখানে 7, 14 এর অর্ধেক হচ্ছে 7। তাহলে কোন একটি মোলের পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরের যে অরবিটাল সমূহ, এই অরবিটাল সমূহের মধ্যে ইলেকট্রন বিন্যাস যদি সুস্থিতিশীল হয়, সেক্ষেত্রে সেই মোলের পরমাণুকে ভেঙে ফেলার জন্য শক্তির পরিমাণটা অনেক বেশি প্রয়োজন হয়, মানে তার আয়নীকরণ শক্তি বেশি হয়। তাহলে সোডিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হয় কেন, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে আমার দেখা লাগবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি গ্রাফিক্যালি ইলেকট্রন বিন্যাস করি, এটা হচ্ছে সোডিয়াম, আঁকা বাঁকা হচ্ছে সোডিয়াম প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, তারপর দ্বিতীয় শক্তি স্তরে 8টি, 1 2 3 4 5 6 7 8টি ইলেকট্রন, এবং সর্বোচ্চ শক্তি স্তরে 1টি ইলেকট্রন। তাহলে এই প্রথম ইলেকট্রনটি, এটাকে যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, এই যে 1s2 হবে, 1s2, তারপর 2s2, 2p6, তারপর কত 3s1, সরি 3s1 হবে, 3s1। এটা হচ্ছে সোডিয়াম মোলের পরমাণু ইলেকট্রন বিন্যাস। তাহলে এই সোডিয়াম পরমাণুটির সর্বশেষ যোগ্যতা স্তরে একটি ইলেকট্রন রয়েছে এস অরবিটালে, এবং এই এস অরবিটালের এই ইলেকট্রনটি একটি ইলেকট্রন অপসারণ করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাহলে এই ইলেকট্রনটি অপসারণের পর এই শক্তি স্তরটি আর অবশিষ্ট থাকবেই না। তাহলে অবশিষ্ট দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন, এখানে 8টি ইলেকট্রন, তাই না? 8টি ইলেকট্রন হলে কি হবে, অষ্টকপূর্ণ। অষ্টকপূর্ণ যদি হয় এটা কি সুস্থিতিশীল, মানে হচ্ছে এই যে দ্বিতীয় শক্তি স্তরে 2s2 এবং 2p6 এর মধ্যে s অরবিটাল যেটা, সেটি হচ্ছে কি পূর্ণ অবস্থায় 2টি ইলেকট্রন, এবং p অরবিটাল যেটা, এটা কি পূর্ণ অবস্থায় 6টি ইলেকট্রন। বা একদম শুরুতে এখানে s অরবিটাল মানে কি প্রথম যে সর্বোচ্চ শক্তি স্তরে যে s অরবিটালটি ছিল, এটাও কিন্তু অর্ধপূর্ণ ছিল, বা অর্ধপূর্ণ অপেক্ষা যদি পূর্ণ অবস্থা থাকে, সেক্ষেত্রে কি তার স্থিতিশীলতা অনেক বেশি হয়, মানে স্থিতিশীল অবস্থা থেকে তাকে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি বেশি হয়। সেজন্য সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়,
আয়নীকরণ এনার্জি। দ্বিতীয় শক্তি স্তর থেকে অবশিষ্ট ইলেকট্রন সমূহ অপসারণের জন্য বা তৃতীয় ইলেকট্রনটি অপসারণের জন্য যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তা অনেক বেশি। দ্যাট মিনস সোডিয়ামের ক্ষেত্রে যেহেতু কি দ্বিতীয় শক্তি স্তরের মধ্যে যে এস অরবিটাল এবং পি অরবিটাল রয়েছে এগুলো হচ্ছে কি একদম পূর্ণ অবস্থায় রয়েছে এবং এগুলো হচ্ছে কি প্রাথমিক তুলনায় বা প্রাথমিক যে অবস্থায় ছিল সেই অবস্থার তুলনায় অনেক বেশি সুস্থিতিশীল। আর যদি অনেক বেশি সুস্থিতিশীল হয় তখন হচ্ছে তাকে ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি অনেক বেশি হবে। সেই জন্য সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হয়। নেক্সট আমরা একটু দেখি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি অপেক্ষা, এখানে একটা অপেক্ষা হবে, অপেক্ষা দ্বিতীয় আয়নীকরণ শক্তি অপেক্ষা বেশি হয় কেন? বেশি হয় কেন? তাহলে এই সোডিয়ামের মতো আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, বললাম এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সর্বশেষ শক্তির স্তর, এটা হচ্ছে তার দ্বিতীয় শক্তির স্তর, এটা হচ্ছে সরি এটা হচ্ছে প্রথম শক্তির স্তর, এটা দ্বিতীয় শক্তির স্তর। 1 2 3 4 5 6 7 এখানে 8 আর সর্বশেষ শক্তির স্তর দুটি ইলেকট্রন। এবং ম্যাগনেসিয়ামের আমরা জানি ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12, তাই না? এই ম্যাগনেসিয়ামকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাওয়া যায়? 1s2 হবে, 2s2, 2p6, 3s2, তাই না? তাহলে এই ম্যাগনেসিয়ামে দেখো যে সর্বশেষ শক্তির স্তরে যে 2s অরবিটাল দেখা যাচ্ছে, এখানে s অরবিটাল কি পূর্ণ অবস্থায় না, একদম পরিপূর্ণ অবস্থায়। s অরবিটালের মধ্যে আমরা জানি দুটি ইলেকট্রন বা একটি ইলেকট্রন থাকলে সেটি কি হয়? সুস্থিতিশীল হয়। আর এখানে ইনিশিয়াল পর্যায়ে দুটি ইলেকট্রন থাকায় এটি একদম সুস্থিতিশীল। আর যদি সুস্থিতিশীল হয় এখান থেকে প্রথম ইলেকট্রনটি অপসারণ করার জন্য অনেক পরিমাণ শক্তি লাগবে। তাকে দিলাম হচ্ছে আয়নাইজেশন এনার্জি 1। তাহলে ধরে নিলাম এই একটি ইলেকট্রন অপসারণ করলাম, তাহলে অবশিষ্ট থাকবে কয়টি? আবার 3s1, আরেকটি 3s1 থাকবে। মানে আবার s অরবিটালের মধ্যে কেবল একটি ইলেকট্রন, একট্রন কয়টা ছিল? দুটো ছিল। তাহলে আগে যে মানে সুস্থিতিশীলতা এখন বর্তমানে যে সুস্থিতিশীলতা এটা কি অনেক কম, তাই না? আগে কয়টা ছিল? s এর মধ্যে দুটি, এখন কয়টি? কেবল একটি। সুতরাং অবশিষ্ট এই একটি ইলেকট্রন অপসারণের জন্য যে পরিমাণ আয়নীকরণ শক্তি আমাদের দরকার হবে এটা কি প্রথম আয়নীকরণ শক্তির তুলনায় কম হবে। তাহলে মূলত দেখা যাচ্ছে মৌলসমূহের আয়নীকরণ শক্তির এই মানটা প্রথম আয়নীকরণ শক্তি অথবা দ্বিতীয় আয়নীকরণ শক্তি এই মান সমূহ মূলত ডিপেন্ড করে হচ্ছে মৌলটির মানে উক্ত অবস্থায় বা যে কোনো অবস্থায় আমরা যখন ইলেকট্রন অপসারণ করব, ইলেকট্রন অপসারণ মানে কি যখন অপসারণ করতে যাব সেই অবস্থায় তাদের সর্বশেষ শক্তি যে ইলেকট্রন বিন্যাসটি সেটি সুস্থিতিশীল কিনা। যদি অধিক সুস্থিতিশীল হয় তখন আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে, আর যদি সুস্থিতিশীল না হয় তখন আয়নীকরণ শক্তির মানটা একটু কম হয়ে যায়। তাহলে এগুলো মাঝে মধ্যে পরীক্ষা আছে আর কি, হয়তো দেখা গেল 3 নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, প্রথম আয়নীকরণ শক্তি এবং দ্বিতীয় আয়নীকরণ শক্তি। নেক্সট আমরা দেখবো হচ্ছে আয়নীকরণ শক্তির গ্রুপ ভিত্তিক এবং পর্যায় ভিত্তিক পরিবর্তন। সো আমি এখানে ড্র করে নিলাম। দেখো এটা হচ্ছে কি এই বরাবর হচ্ছে আমাদের গ্রুপ, এটা প্রথম ধরলাম প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে ধরলাম 7 মানে কি এই যে সাব গ্রুপ এই মৌলসমূহ। আর সিমিলারলি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, এভাবে হচ্ছে কি যত নিচের দিকে যাব তত হচ্ছে কি তাদের পর্যায় সংখ্যা বাড়বে বা মৌলসমূহের আকার বৃদ্ধি পাবে। আমরা জানি পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা 7টি, মানে মোট 7টি পর্যায় আছে, হচ্ছে কি 7টি শক্তির স্তর থাকবে। যত হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে গমন করি তখন হচ্ছে মৌলসমূহের আকার বৃদ্ধি পাবে, যেটা হচ্ছে তাদের পর্যায় সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে একটু দেখো যে ধরে দিলাম আর দ্বিতীয় পর্যায়, কথার কথা ধরে দিলাম দ্বিতীয় পর্যায়, এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় এই বরাবর এটা দিলাম হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হলো আমাদের দ্বিতীয় পর্যায়, এটি হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়, এটা হলো চতুর্থ পর্যায় এবং এটা হচ্ছে আমাদের পঞ্চম পর্যায়। আর এটাকে ধরে নিলাম হচ্ছে আমি 1A, মানে 1 নম্বর 1A, এটা হচ্ছে 2A 3 নাম্বার, এটা হচ্ছে 3
তারপর 4a আমরা 5a লিখতে পারি, তারপর 6a, তারপর হচ্ছে 7a। তো 1a মানে হচ্ছে এখানে দ্বিতীয় শক্তি স্তর, এখানে আরেকটি শক্তি স্তর ছিল এখানে, এটা আমি এখানে তো ড্র করি নাই, যাই হোক হিবিজিবি হয়ে যাবে, এটা আমি এখানে ড্র করি নাই। এখানে একটা শক্তি স্তর ছিল, এখানে দুটি ইলেকট্রন, এখানে দুটি ইলেকট্রন, আর এখানে হচ্ছে কি একটি ইলেকট্রন, যেহেতু 1a। তাহলে 1a মানে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তর একটি ইলেকট্রন থাকবে, আর 2a মানে কয়টি, দুটি ইলেকট্রন, আর 3a মানে হচ্ছে তিনটি ইলেকট্রন, 4a মানে হচ্ছে চারটি ইলেকট্রন, সর্বশেষ শক্তি স্তর চারটি ইলেকট্রন। 5a মানে হচ্ছে পাঁচটি, 1 2 3 4, পাঁচটি ইলেকট্রন, 1 2 3 4 5 6, আর এখানে হচ্ছে সাতটি ইলেকট্রন থাকবে, 1 2 3 4 5 6 7। আচ্ছা, আর এখানে হচ্ছে একটি ইলেকট্রন, যেহেতু মানে কি প্রোটন গ্রুপ, এখানে একটি ইলেকট্রন, এখানে হচ্ছে একটি ইলেকট্রন। তাহলে এবার খেয়াল করো, যখন হচ্ছে আমরা যে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যাই, একই পর্যায়ে যখন বাম দিক থেকে ডান দিকে যাবো, ধরুন আমরা হচ্ছে প্রথম একটা আমার গ্রুপ, সর্বশেষ শক্তি স্তর একটি ইলেকট্রন, আর দ্বিতীয় পর্যায়ে মানে সেখানে কেবল দুটি শক্তি স্তর থাকবে, আর দ্বিতীয় গ্রুপের মধ্যে দুটি ইলেকট্রন, তৃতীয় গ্রুপের মধ্যে তিনটি ইলেকট্রন, চারটি, পাঁচটি, ছয়টি এবং সাতটি, আর সো অন। তাহলে দেখা যাচ্ছে পর্যায় সারণীতে আমরা যতই বাম দিক থেকে ডান দিকে অগ্রসর করছি, ততই মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে কি একটি করে ইলেকট্রন বৃদ্ধি পায়, মানে মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। আর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে কি, ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ইলেকট্রন বেগের ঘনত্ব বৃদ্ধি পাওয়া। ফলে আমরা জানি পরমাণু কি হয়, চার্জ নিরপেক্ষ হয়, তাই না? পরমাণু চার্জ নিরপেক্ষ, পরমাণু চার্জ নিরপেক্ষ মানে হচ্ছে সেই পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, ঠিক তেমনি কেন্দ্রের মধ্যে ততগুলো কি থাকবে, এখানে নিউক্লিয়াস বা প্রোটন থাকবে। সুতরাং সর্বশেষ শক্তি স্তরে যত ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কেন্দ্রের মধ্যে হচ্ছে কি প্রোটন সংখ্যা তত বৃদ্ধি পাবে। ফলে একই দূরত্বের মধ্যে একদিকে হচ্ছে কি মাইনাসের পরিমাণ, আর একদিকে হচ্ছে কি প্লাসের পরিমাণটা বাড়ে। তাহলে আমরা জানি প্লাসে মাইনাসে কি হয়, পরস্পর আকর্ষণ হয়। তাহলে যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, ততই সময়ের সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আর ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব বাড়বে। আর ইলেকট্রন ঘনত্ব বাড়লে হচ্ছে কেন্দ্রীয় নিউক্লিয়াসের মধ্যে যে প্লাস আয়নের পরিমাণ বা পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে। সুতরাং একই দূরত্বের মধ্যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জের মধ্যে কি হয়, একটি আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। আর আকর্ষণ শক্তি যদি বাড়ে, সেক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারিত করে তাকে একক ধনাত্মক আধানে পরিণত করার জন্য বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর আমরা জানি সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আধানে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে আমরা পর্যায়ভিত্তিক আলোচনায় কি বলতে পারি, একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, ততটাই হচ্ছে কি মৌলসমূহের একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। ফলে এই যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, উপরে তীক্ষ্ণ দিলে আমি মানে কি বৃদ্ধি পাওয়া বোঝায়। ফলে একই শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব কি বাড়বে, বৃদ্ধি পায়। ফলে কেন্দ্রীয় নিউক্লিয়াস, তাহলে এখানে যদি ইলেকট্রন সংখ্যা বাড়ে, কেন্দ্রের মধ্যে হচ্ছে কি ধনাত্মক চার্জটা বাড়বে। আর ধনাত্মক চার্জের পরিমাণ বাড়লে এই ধনাত্মক চার্জ এবং এখানে ঋণাত্মক চার্জের মধ্যে পরস্পর আকর্ষণ শক্তির মানটা বাড়বে। আর আকর্ষণ শক্তি যদি বাড়ে, সেক্ষেত্রে কি ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তির পরিমাণ বেশি লাগবে, ফলে আয়নীকরণ শক্তি বেশি লাগবে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি, একই পর্যায়ে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, তত মৌলসমূহের সর্বশেষ শক্তি স্তরে নতুন করে একটি ইলেকট্রন যুক্ত হয়। আর একটি ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের চার্জের মানটা বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রীয় ধনাত্মক চার্জের মানটা বাড়ে। ফলে একই দূরত্বের মধ্যে তাদের মধ্যে আকর্ষণ শক্তি বাড়বে। আকর্ষণ শক্তি বাড়লে তখন হচ্ছে ইলেকট্রন অপসারণের জন্য শক্তির পরিমাণটা অনেক বেশি লাগবে। আর শক্তির পরিমাণ যদি বেশি লাগে, তখন হচ্ছে আয়নীকরণ শক্তির পরিমাণটা বাড়বে। এরপর আমরা দেখবো হচ্ছে গ্রুপ ভিত্তিক পরিবর্তন। তাহলে এবার দেখো, এই যে এদিকে তাকাও, এদিকে দেখো, গ্রুপ ভিত্তিক যদি মানে আমরা পরিবর্তনটা লক্ষ্য করি, একই গ্রুপে যত আমরা উপর থেকে নিচে দিকে যাচ্ছি,
এখানে কি ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? ইলেকট্রন সংখ্যা কিন্তু অপরিবর্তন, কিন্তু আমি কিন্তু এখানে এখানে তিনটা শক্তি স্তর, এখানে তিনটা শক্তি স্তর ছিল, এখানে একটা, এখানে একটা, আমি এখানে এগুলো দ্বারা করি নাই। তাহলে নতুন করে একটি করে কি হয়, শক্তি স্তর যুক্ত হয়, কিন্তু ইলেকট্রন সংখ্যা কি অপরিবর্তন থেকে যায়। তাহলে শক্তি স্তর যুক্ত হচ্ছে কিন্তু কি ইলেকট্রন সংখ্যা অপরিবর্তন, তাহলে মানে অনেক জায়গার মধ্যে মানে বড় একটা শক্তি স্তরের মধ্যে কেবল একটি ইলেকট্রন, আর কেবল একটি ইলেকট্রন থাকার কারণে কি তার ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পায়। হ্রাস পেলে হচ্ছে তখন কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্ব বৃদ্ধি পায়, এবং দূরত্ব বৃদ্ধি পাওয়ার ফলে তাদের মধ্যে আকর্ষণ শক্তি কমে যায়। আর আকর্ষণ শক্তি যদি কমে যায় তখন এই ইলেকট্রনকে অপসারণের জন্য শক্তির পরিমাণ কম লাগবে। তাহলে আমরা কি বলতে পারি, গ্রুপ ভিত্তিক পরিবর্তন। একই পর্যায়ে আমরা উপর থেকে নিচের দিকে গেলে একই শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি বাড়বে, যে ইলেকট্রন সংখ্যা অপরিবর্তন থাকে কিন্তু কি পর্যায় সংখ্যা বৃদ্ধি পায়। ফলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বেগের ঘনত্ব হ্রাস পায়। ইলেকট্রন বেগের ঘনত্ব যদি হ্রাস পায় তখন হচ্ছে কি কেন্দ্রীয় নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে আকর্ষণ শক্তি কমে যাবে, আকর্ষণ শক্তি যে নিচের দিকে হ্রাস পাবে। ফলে ইলেকট্রন অপসারণের জন্য প্রয়োজনীয় পরিমাণ শক্তি কম লাগবে, ফলে আয়নীকরণ শক্তি কম লাগবে। তাহলে দেখা যাচ্ছে একই গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে আসা হয় তখন মৌলসমূহের আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এরপর ব্যতিক্রম, এবং এই ব্যতিক্রমটি এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন করা হয় মূলত, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা একটা প্রশ্ন দেখব যে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল তাদের কি হয়, আয়নীকরণ শক্তি বেশি হয়। এটা মনে রাখবা, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল তাদের আয়নীকরণ শক্তি বেশি হয়। তো আমরা একটা প্রশ্ন দেখি, এটা প্রায় পরীক্ষার সময় দেখা যায়। এদিকে হচ্ছে মূলত বলা হচ্ছে কি নিম্নের লেখচিত্রের মধ্যে মৌলসমূহের একই পর্যায়ে আয়নীকরণ শক্তির ভিন্নতা লক্ষ্য করা যায় কেন, ব্যাখ্যা করো। এখানে কিন্তু বিভিন্ন পর্যায়ে, এটা হচ্ছে প্রথম পর্যায়, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এগুলো তৃতীয় পর্যায়ের মৌল, এগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়, এগুলো দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়, এগুলো তৃতীয় পর্যায়, এটা হচ্ছে আমাদের প্রথম পর্যায়, হাইড্রোজেন এবং হিলিয়াম। তো বেসিক্যালি পরীক্ষায় আছে এগুলা দ্বিতীয় পর্যায়ে অথবা তৃতীয় পর্যায়ে এই মৌলসমূহের ক্ষেত্রে। আমরা জানি একটু আগে দেখে আসছিলাম যে কোনটা, একই পর্যায়ে যত বাম দিক থেকে ডান দিকে যায় সেটা হচ্ছে কি মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। তো সিমিলারলি আমরা যদি দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে একটু লক্ষ্য করি, লিথিয়ামের পরে হচ্ছে কি বেরিয়ামের পরে হচ্ছে কি বোরন, বোরনের পরে হচ্ছে কার্বন, কার্বনের পরে হচ্ছে নাইট্রোজেন, এরপর অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লোরিন, এরপর নিয়ন। আর সিমিলারলি আমরা যদি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কনসিডার করি, প্রথমে সোডিয়াম, এরপর ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, মানে পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে। আর আমরা জানি বাম দিক থেকে ডান দিকে যদি অগ্রসর হওয়া হয় যায় তখন হচ্ছে কি মৌলসমূহের আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়ে। বাট এই জায়গায় দেখো লিথিয়াম থেকে এই যে বেরিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বেশি হয়েছে, এটা নিয়ে কোনো দাবি না, কিন্তু এই বেরিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা না, বাট এটা কি কমে গেছে। তো সিমিলারলি এখান থেকে এন পর্যন্ত নাইট্রোজেন পর্যন্ত কি আয়নীকরণ শক্তি বৃদ্ধি পেয়েছে, আবার হঠাৎ করে অক্সিজেনে এসে তার আয়নীকরণ শক্তির পরিমাণটা কমে গেছে। সিমিলারলি এখানে যে নিয়নের পর্যন্ত বৃদ্ধি পায়। অন্যদিকে তৃতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে দেখো সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, বেশি হয়েছে। আর ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আয়নীকরণ শক্তি একটু বেশি হওয়ার কথা, কিন্তু কি এটা হঠাৎ করে কমে গেছে। সিমিলারলি সালফার এবং ফসফরাস থেকে এখানে সিলিকন, ফসফরাস এবং সালফারের কমে গেছে, ক্লোরিনের বৃদ্ধি পেয়ে গেছে, আর আর্গনের হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। তাহলে এই ব্যতিক্রম গুলা মেইন কারণ হচ্ছে তাদের ইলেকট্রন বিন্যাসের সুস্থিতিশীলতা। আমরা একটু দেখি, এই বরাবর কিন্তু আয়নীকরণ শক্তি ছিল এবং এই বরাবর হচ্ছে কি আমাদের পারমাণবিক সংখ্যা। তাহলে এইটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, দেখো আমরা যে এখানে 20টি মৌলের কথা বলছিলাম,
প্রথমে হাইড্রোজেন হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি লাস্টে 1s1 তাই না 1s1 আর এখানে হচ্ছে কি হিলিয়ামের ক্ষেত্রে 1s2 তাহলে এখানে s অরবিটালের মধ্যে আমরা জানি একটি ইলেকট্রন থাকলে সুস্থিতিশীল হয় অথবা দুটি ইলেকট্রন থাকলে হচ্ছে কি সুস্থিতিশীল হয় বা একটির তুলনায় দুটি থাকলে হচ্ছে কি সেটি বেশি সুস্থিতিশীল সুতরাং এই হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের হচ্ছে কি ইলেকট্রন বিন্যাসটা অধিক সুস্থিতিশীল ফলে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের কি আয়নীকরণ শক্তি বেশি তাহলে এর তুলনায় এটা কি আয়নীকরণ শক্তি বেশি হয়ে গেছে তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কারণটা নেক্সট ওয়ান আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি লিথিয়াম এটা যাবে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে একটি ইলেকট্রন বেরিলিয়ামের ক্ষেত্রে কয়টি দুটি ইলেকট্রন সর্বশেষ 2s2 তাহলে এর তুলনায় এটি বেশি সুস্থিতিশীল বৃদ্ধি পেয়ে গেল কিন্তু ঠিক তারপরে বেরিলিয়ামের পরে দেখো তো বোরনের ক্ষেত্রে সর্বশেষ যে পি অরবিটাল এই পি অরবিটালে কেবল কয়টি ইলেকট্রন একটি ইলেকট্রন তাই না তাহলে 2s2 একটা হচ্ছে আমাদের 2s2 আর হচ্ছে 2p1 তাহলে কে বেশি সুস্থিতিশীল নিঃসন্দেহে 2s2 তাহলে 2s2 অধিক সুস্থিতিশীল হওয়ার কারণে এই বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি বেশি আর বোরনের আয়নীকরণ শক্তি কম তাহলে এটা হঠাৎ করে কমে গেল আর বোরনের কম এরপরে হচ্ছে কার্বনের ক্ষেত্রে একটু বেশি হবে কারণ এখানে দুটি ইলেকট্রন এখানে কেবল পি এর মধ্যে একটি ইলেকট্রন এখানে দুটি ইলেকট্রন তাহলে বৃদ্ধি পেয়ে গেল বৃদ্ধি পেয়ে এখানে চলে আসছে আর সিমিলার নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো নাইট্রোজেনের কয়টি ইলেকট্রন তিনটি আমরা জানি পি এর মধ্যে 6টি ইলেকট্রন অথবা 3টি ইলেকট্রন থাকলে কি হয় সুস্থিতিশীল হয় এখানে কয়টি ইলেকট্রন 3টি ইলেকট্রন তাহলে 3টি ইলেকট্রন থাকার কারণে নাইট্রোজেনটি কি হবে সুস্থিতিশীল হবে তাহলে এই পিক পয়েন্ট এখানে চলে আসছে ঠিক নাইট্রোজেনের পরে আমরা যখন অক্সিজেনের দিকে খেয়াল করব এখানে কয়টি ইলেকট্রন চারটি থাকলে কি সুস্থিতিশীল হয় চারটি সুস্থিতিশীল হয় না তাহলে এই নাইট্রোজেনের তুলনায় অক্সিজেনের স্বাভাবিক নিয়মে কি আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা কিন্তু হঠাৎ করে কমে গেল কারণ তাদের ইলেকট্রন বিন্যাসের সুস্থিতিশীলতা তো সিমিলার ক্লোরিন এখানে চারটি এখানে পাঁচটি তাহলে অনেক ইলেকট্রন তাহলে এর আয়নীকরণ শক্তি বেশি হবে যখন নিয়নে চলে যাবে তখন কি হবে এটি অনেক সুস্থিতিশীল কারণ পি এর মধ্যে মোট কয়টি ইলেকট্রন 6টি ইলেকট্রন তাহলে 6টি ইলেকট্রন থাকার কারণে এটি একটা পিক পয়েন্ট উঠে যায় এটা হচ্ছে এর আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি নেক্সট ওয়ান সোডিয়াম আর তৃতীয় পর্যায়ে বলা এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ে তাহলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে প্রথমে একটি ইলেকট্রন এখানে দুটি ইলেকট্রন এখান থেকে এই পর্যন্ত বৃদ্ধি পেয়ে গেল ম্যাগনেসিয়াম আর ম্যাগনেসিয়ামের তুলনায় যখন অ্যালুমিনিয়ামে চলে গেলাম তখন 3p1 এটা সুস্থিতিশীল না তাহলে কমে গেল তো সিমিলারলি সিলিকনের ক্ষেত্রে দুটি ইলেকট্রন বৃদ্ধি পেয়ে গেল আরো বৃদ্ধি পাবে ফসফরাস এই পর্যন্ত চলে আসবে ফসফরাস এখন ফসফরাসের তুলনায় সালফার কি কম স্থিতিশীল না তাহলে এখানে চারটি ইলেকট্রন থাকার কারণে সুস্থিতিশীল না তাহলে হঠাৎ করে এখানে কি কমে গেল এখানে লেখাচিত্রটা একটু হয়ে গেছে এখানে এরকম একটু নিচে নামে এটা এরকম হবে তাহলে সালফারের তা কি কমে গেল সিমিলারলি এরপর একটা 5টা ইলেকট্রন বৃদ্ধি পাবে কত পর্যন্ত আর্গন পর্যন্ত এই যে আর্গন পর্যন্ত বৃদ্ধি হবে তাহলে আমাদের মেইন যখন এরকম কোনো প্রশ্ন করা হয় তখন আমাদের মেইন যে পয়েন্টগুলো এই যে এই জায়গায় বেশি আলোচনা করতে হবে এখানে বেরিলিয়াম এবং বোরনের মধ্যে যে অ্যাডিটিভ দেখা যায় তারপর এখানে অক্সিজেন ও নাইট্রোজেনের মধ্যে এখানে ম্যাগনেসিয়াম ও অ্যালুমিনিয়ামের মধ্যে এগুলো আলোচনা করে দিতে হবে ভালো মতো তাহলে পরীক্ষক দেখবে হচ্ছে এই জায়গায় তুমি কি কথা বলছো এগুলো খাতায় দেখবে তাহলে যদি আমরা বলি দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখা যায় কেন যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে আমরা বলবো কি যে আমরা জানি একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয় ততই মৌলসমূহের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় সেক্ষেত্রে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না কারণ মৌলসমূহের যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস সুস্থিতিশীল সেগুলোর আয়নীকরণ শক্তি অনেক বেশি হয় তাহলে উদ্দীপকে উল্লেখিত লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এবং নিয়ন মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে এখান থেকে এই পর্যন্ত তাদের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে বেরিলিয়ামের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে কটি ইলেকট্রন দুটি ইলেকট্রন যা সুস্থিতিশীল কিন্তু বোরনের ক্ষেত্রে পি অরবিটালে কেবল একটি ইলেকট্রন যা সুস্থিতিশীল নয় তাই
বেরিলিয়ামের তুলনায় বোরনের আয়নীকরণ শক্তি কম। অন্যদিকে নাইট্রোজেন এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় নাইট্রোজেন পরমাণু সর্বশেষ শক্তির স্তরে কটি ইলেকট্রন, পি অরবিটালে 3টি ইলেকট্রন যা সুস্থিতিশীল, কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে 4টি ইলেকট্রন যা সুস্থিতিশীল নয়, তাই অক্সিজেনের তড়িৎ নেটওয়ার্কটা একটু কম। অন্যদিকে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেম, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কটি ইলেকট্রন, 2টি ইলেকট্রন, বাট অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয়টি, পি অরবিটালের মধ্যে 1টি ইলেকট্রন, তাই এটি সুস্থিতিশীল নয়, কমে গেল। আর ফসফরাস এবং সালফারের ক্ষেত্রে, ফসফরাসের ক্ষেত্রে 3টি ইলেকট্রন ছিল, এখানে 4টি ইলেকট্রন, তাই সুস্থিতিশীল নয়। এটি হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তির ব্যতিক্রমের মেন কারণটা। তাহলে এই চারটা একটু মনে রাখবা। কোন একটি মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস কখন সুস্থিতিশীল হয়। এস অরবিটালের মধ্যে একটি ইলেকট্রন অথবা 2টি ইলেকট্রন থাকলে সেটি সুস্থিতিশীল, পি এর মধ্যে 3টি অথবা 6টি থাকলে সেটি সুস্থিতিশীল হবে, ডি এর মধ্যে 5টি অথবা 10টি থাকলে সেটি সুস্থিতিশীল, এফ এর মধ্যে 7টি, এখানে অর হবে, অর অথবা 14টি ইলেকট্রন থাকলে সেটি কি হবে, অধিক সুস্থিতিশীল হয়। তাহলে এই হচ্ছে আজকে আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা। আমরা নেক্সট অন্য যে একটি টপিকস ইলেকট্রন আসক্তি নিয়ে আলোচনা করব।